হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করেই এক্সপেক্টেড কোশ্চেনের প্র্যাকটিস সেট করি, যেখানে 5টি ক্লাস হয়ে গেছে অলরেডি। আজকে 6 নম্বর ক্লাস, যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মডেল প্রশ্ন এবং তার সাথে যুক্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা WBCS এর 10 বছরের প্রশ্নপত্র এবং পিএসসি ক্লার্কশিপে 2007 থেকে 2019 সাল পর্যন্ত সব প্রশ্নপত্রই আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই যে প্রশ্নে বলা হয়েছে, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? আমরা জানি ভারতের যেহেতু বলেছে, তাহলে সেটা হচ্ছে আর্যভট্ট হবে। এর সাথে এই যে আমাদের স্পেস রিলেটেড অনেক প্রশ্নই কিন্তু হয়ে থাকে, আজকে সেই প্রশ্নগুলো দেখে নেব। তাহলে সবার প্রথম আমরা জানবো পৃথিবীতে। হ্যাঁ, যদি বলা হয় যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্যাটেলাইট যেটা স্পেসে পাঠানো হয়েছিল, সেটার নাম হচ্ছে কিন্তু স্পুটনিক। এটা হচ্ছে রসকসমসের দ্বারা পাঠানো হয়েছে, বা রাশিয়া বা USSR তখন নাম ছিল। এটা কত সালে পাঠানো হয়? আমাদের স্বাধীনতার 10 বছর পরে, মানে 1957-এ পাঠানো হয়ে থাকে। তবে এটা কার? এটা কিন্তু রাশিয়ার। তাহলে এবার যদি বলা হয় যে ভারতের মধ্যে সবার প্রথম যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছিল স্পেসে, তার নাম কি? সেটা অবশ্যই হয়ে থাকবে আর্যভট্ট। এটা কত সালে পাঠানো হয়েছিল? 1975-এ। মানে এটা ঠিক উল্টা করে দিলে এটা হয়, তাই তো? তবে এটাও কিন্তু সাহায্য করেছিল রসকসমস বা রাশিয়ার বা USSR বা রাশিয়ার যে স্পেস এজেন্সি, সেটা সাহায্য করেছিল ভারতকে। এবার ভারতের যদি বলা হয় যে পুরোপুরি ভারতের ল্যান্ড থেকেই লঞ্চ করা হয়েছিল যে স্যাটেলাইটটা সবার প্রথমে স্পেসে গেছিল, সেটার নাম কি? সেটার নাম কিন্তু হয়ে যাবে আমাদের SLV-3। ঠিক আছে, সেটার নাম SLV-3। এবার যদি বলা হয় ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইটের নাম কি? স্যাটেলাইটের নাম কি? তাহলে সেটা হয়ে যাবে অ্যাপেল কিন্তু ছিল ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট। এবার এই যে আমাদের স্যাটেলাইটগুলো লঞ্চ করি, সেটা কিন্তু আমাদের দুই ধরনের হয়। একটা জিওসিঙ্ক্রোনাইজ স্যাটেলাইট, একটা হচ্ছে লং ইলিপ্টিক্যাল যে অরবিট স্যাটেলাইটটা থাকে। তাহলে আমাদের পরীক্ষায় এটা আসে যে জিওসিঙ্ক্রোনাইজ স্যাটেলাইটটা এটা ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উঁচুতে অবস্থান করে? সেটা কিন্তু 36,000 কিলোমিটার উঁচুতে অবস্থান করে থাকে। ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। এবার আমরা চন্দ্রয়ান প্রথম এবং চন্দ্রয়ান 2 সম্পর্কে আমরা একটু দেখে নেব। চন্দ্রয়ান ফার্স্ট, এটা কবে লঞ্চ করা হয়েছিল? 2008 সালে লঞ্চ করা হয়েছিল। PSLV-C11-এর দ্বারা কিন্তু এই চন্দ্রয়ান ফার্স্ট সেটা লঞ্চ করা হয়েছিল। তারপরে চলে আসলো আমাদের চন্দ্রয়ান 2। 14 জুলাই 2023-এর 14 জুলাইতে লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেটা ফাইনালি আমাদের চাঁদে গিয়ে সাউথ পোলের মধ্যে পৌঁছায়। সেটা কবে? 23 তারিখের অগস্ট মাসের 2023-এ। হ্যাঁ, এই জন্য 23শে অগস্টটাকে আমরা কি বলে থাকি? স্পেস দিবস হিসাবে পালন করা হয় ভারতে, স্পেস দিবস হিসাবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চন্দ্রয়ান 2টা লঞ্চ করা হয়েছিল কোন রকেটের দ্বারা? সেটা কিন্তু GSLV-M3M4 এই রকেটের দ্বারা চন্দ্রয়ান 2 সেটা লঞ্চ করা হয়েছিল। তাহলে এটা হয়ে গেল চন্দ্রয়ান সম্পর্কে। এবার আমরা মঙ্গলয়ান যানটা সম্পর্কে একটু জেনে নেব। মঙ্গলয়ান ফার্স্ট এটা দেখব, আর এখানে মঙ্গলয়ান সেকেন্ড। এই যে মঙ্গলয়ান ফার্স্ট যেটা রয়েছে, সেটা PSLV-C25 এই রকেটের দ্বারা লঞ্চ করা হয়েছিল 2013 সালে, কিন্তু এটা গিয়ে পৌঁছেছিল 2014 সালে। ঠিক আছে, 2013 সালে এবং পৌঁছেছিল 2014 সালে। মঙ্গলয়ান 2 কিন্তু 2024 সালে এটা লঞ্চ করা হবে মঙ্গলয়ান। এবার আদিত্য মিশন একটা রয়েছে, আদিত্য মিশন। এটা কোন জিনিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু সানকে স্টাডি করার জন্য আদিত্য মিশনটা লঞ্চ করা হবে। একটা রয়েছে আমাদের আর্টেমিস মিশন। হ্যাঁ, আর্টেমিস মিশন
এটা হচ্ছে নাসা লঞ্চ করবে। এটা কিন্তু চাঁদে স্টাডি করার জন্য আর্টেমিস মিশন, এখানে চাঁদে যে কী বলে ওটা অ্যাস্ট্রোনটগুলোকে পাঠাবে, সেটার জন্য আর্টেমিস মিশনটা লঞ্চ করা হয়। এবার ভারতের মধ্যে সবার প্রথমে স্পেসে কে যান সেটা কিন্তু রাকেশ শর্মা যান সবার প্রথমে স্পেসে। যদি বলা হয় ভারতের মধ্যে কোন ফিমেল রয়েছেন যিনি সবার প্রথমে স্পেসে যান, তাহলে তিনি হয়ে যাবেন কল্পনা দত্ত। কল্পনা চাওলা, ঠিক আছে। এবার যদি বলা হয় যে পৃথিবীর মধ্যে সবার প্রথম কোন ফিমেল স্পেসে গেছিলেন, তাহলে সেটা হয়ে যাবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। কি বললাম? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এইগুলো কিন্তু জানতে হবে। এবার যেটা রয়েছে আমাদের কতগুলো যে আমাদের স্পেস মিশনগুলো সাকসেসফুল হওয়ার আগে কতগুলো অপারেশন চালানো হয়েছিল, যেমন হচ্ছে আমাদের স্মাইলিং বুদ্ধা অপারেশন, স্মাইলিং বুদ্ধা, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী এর সময়ে করা হয়। এটা করা হয়েছিল 1976-এ। 1974-এ এটা হবে। 1974-এ ইন্দিরা গান্ধীর সময় কিন্তু এটা টেস্ট করা হয়েছিল মিসাইলটা লঞ্চ করার জন্য, কিন্তু এটা আনসাকসেসফুল ছিল। এটাকে বলা হয় স্মাইলিং বুদ্ধা অপারেশন। এরপরে চলে আসে আমাদের 1978-এ, তখন করা হয়ে থাকে যে অপারেশনটা, সেটার নাম হচ্ছে অপারেশন পোখরান, অপারেশন শক্তি। এটা হচ্ছে পোখরান রাজস্থানে এটা করা হয়ে থাকে। এক্ষেত্রে এপিজে আব্দুল কালাম আজাদ ছিলেন, এবং সেই সময় যদি পিএম কে ছিলেন বলা হয় তাহলে কিন্তু অটল বিহারী বাজপেয়ী কিন্তু ছিলেন। এই যে এইটা অপারেশন যে শক্তিটা করা হয়েছিল সেটা কিন্তু সাকসেসফুল ছিল, কিন্তু তার আগে একটা আমাদের ট্রিটি হয়েছিল যেটাকে বলা হয় সিটিবিটি, মানে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি যেটা রয়েছে। সিটিবিটি এর ফুল ফর্মটা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এখানে 17টি দেশ সিগনেচার করেছিল, এবং সেক্ষেত্রে ভারতও কিন্তু ইনক্লুডেড ছিল। এক্ষেত্রে সিগনেচার করা হয়েছিল যে তারা কিন্তু ফার্দার হচ্ছে মানে পরমাণুর যে টেস্টটা করবে না, টেস্টটা ব্যান করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু অপারেশন পোখরান তার 2 বছর পরেই কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এইটা সিটিবিটি কবে হয়েছিল? 1976 এর মধ্যে হয়েছিল। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার এপিজে আব্দুল কালাম আজাদের যে আমরা বলি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কেন বলি, সেটাকে একসাথে বলা হয় IGMDP, মানে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রাম এটা হচ্ছে বলা হয় IGMDP। ফুল ফর্মটাও গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিন্তু। ঠিক আছে, এবার এক্ষেত্রে বলা হয় 5টি রকেট লঞ্চ করবে, সেই 5টিকে বলা হয়ে থাকে পাটনা মানে P ফর হয়ে গেল পৃথিবী, P ফর পৃথিবী, A ফর অগ্নি, তারপরে T ফর ত্রিশূল, N ফর হয়ে যাবে নাগ, আর A ফর হয়ে যাবে অস্ত্র। ঠিক আছে, এবার এগুলো কেমন ধরনের সিস্টেম, রকেট সিস্টেম, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন পৃথিবী যেটা রয়ে থাকে, পৃথিবী হচ্ছে সারফেস টু সারফেস, SS মানে সারফেস টু সারফেস, এটা লঞ্চ হয়ে থাকে। অগ্নি যেটা রয়েছে, অগ্নিটাও সারফেস টু সারফেস মিসাইল। আর ত্রিশূল যেটা রয়ে থাকে, ত্রিশূল হচ্ছে আমাদের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। আর নাগ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কগুলোকে এটা ডিস্ট্রয় করার জন্য তৈরি করা হয়। আর অস্ত্র যেটা রয়েছে এটা এয়ার টু এয়ার সারফেস মিসাইল কিন্তু। ঠিক আছে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কি বললাম? ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা এপিজে আব্দুল কালাম আজাদের নেতৃত্বে করা হয়েছিল, যার দ্বারা 5টি সিস্টেম আমাদের লঞ্চ করা হয়ে থাকে। সেটা হচ্ছে একসাথে আমরা পাটনা বলে থাকি, P ফর পৃথিবী, A ফর অগ্নি, T থেকে ত্রিশূল, N থেকে নাগ, এবং A থেকে হয়ে গেল অস্ত্র। পৃথিবী যেটা সারফেস টু সারফেস, এগুলো দিয়ে আসে যে পৃথিবী যে মিসাইলটা সেটা কেমন ধরনের, সারফেস টু সারফেস নাকি এয়ার টু এয়ার নাকি সারফেস টু এয়ার, তো এগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে।
পরের প্রশ্নে বলা হয়েছে যে তীরন্দাজি কোন দেশের জাতীয় খেল। তীরন্দাজি যেটা রয়ে থাকে সেটা কিন্তু আমাদের কোথাকার হয়ে থাকবে, সেটা ভুটানের জাতীয় খেল। তাহলে আমাদের দেশের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের যে ন্যাশনাল গেম রয়েছে সেটা অবশ্যই আমাদের জানা দরকার আছে। তাহলে আমাদের সেগুলো অবশ্যই জেনে নেব। যেমন ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়ার যে ন্যাশনাল গেম, পাকিস্তানের ন্যাশনাল গেম দুটাই কিন্তু হকি, হ্যাঁ হকি কিন্তু। আর যেটা রয়েছে ইউকে, ইংল্যান্ডের ন্যাশনাল গেম হচ্ছে ক্রিকেট। আর ইউএসের ন্যাশনাল গেম যেটা সেটা কিন্তু হয়ে যাবে আমাদের বেসবল। ঠিক তেমনই কানাডা এর ন্যাশনাল গেম যেটা সেটা হচ্ছে আইস হকি। আর বাংলাদেশের যে ন্যাশনাল গেম রয়েছে সেটা হচ্ছে আমাদের কাবাডি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল গেম। ঠিক তেমনই নেপাল আর যেটা রয়ে থাকে নেপাল আর শ্রীলঙ্কা এর ন্যাশনাল গেম হচ্ছে ভলিবল, ঠিক আছে। আর ভুটানের যে ন্যাশনাল গেম রয়েছে সেটার নাম হচ্ছে আর্চারি বা যেটা তীরন্দাজ, হ্যাঁ তীরন্দাজ। আফগানিস্তানের ন্যাশনাল গেম রয়েছে আফগানিস্তান এর ন্যাশনাল গেম যেটা রয়ে থাকে বুজ খাসি বলা হয়, বুজ খাসি। এটা একটা খাসি বা ছাগলকে নিয়ে কিন্তু এই গেমটা তারা খেলে, এটা হচ্ছে বুজ খাসি, এটা আফগানিস্তানের ন্যাশনাল গেম। তাছাড়া যেটা রয়েছে অস্ট্রেলিয়া এর ন্যাশনাল গেম যেটা রয়েছে সেটার নাম কি, সেটা বলো। অস্ট্রেলিয়ার ন্যাশনাল গেম কিন্তু ক্রিকেট। আর ব্রাজিল এর ন্যাশনাল গেম যেটা রয়েছে, ব্রাজিলের ন্যাশনাল গেম হয়ে থাকে ফুটবল। আর সবার প্রথম ফুটবল ম্যাচটা কোথায় হয়েছিল? উরুগুয়েতে 1930 সালে, তাই তো। তো এগুলো আমরা আস্তে আস্তে কিন্তু সবগুলোই জানবো। স্পেন যেটা রয়ে থাকে, স্পেনের জাতীয় খেলাটা খুব গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে আমাদের বুলওয়ার। ষাঁড়ের সাথে যুদ্ধ কিন্তু হয় স্পেনের। ঠিক তেমনি প্রতিবেশী দেশ চীনের যে ন্যাশনাল গেম সেটাকে বলা হয় টেবল টেনিস কিন্তু খেলা হয়ে থাকে চীন দেশে। তাহলে এই কতগুলো দেশ তার সাথে যুক্ত খেলগুলো কিন্তু আমরা অবশ্যই জানলাম। এবার পরীক্ষায় অনেক সময় প্রশ্ন হয় যে এই খেলাটার সাথে কতজন মানুষ যুক্ত, বা মানে ফুটবল খেলার সাথে কতজন মানুষ কমসে কম টিমের মধ্যে থাকতে হবে। তো এই রকম কিছু প্রশ্ন হয়, তাহলে সেটা আমরা দেখি। যেমন ইম্পর্টেন্ট কিছু যেগুলো রয়েছে আমি সেগুলো লিখাচ্ছি। যেমন পোলো গেমের জন্য 4 জন কিন্তু খেলারই দরকার হয়ে থাকে। কিন্তু যদি বলা হয় যে ওয়াটার পোলো এর জন্য 7 জন খেলা হয়ে থাকে। ঠিক তেমনই হকি, ফুটবল আর ক্রিকেটের জন্য 11 জন করে প্লেয়ার দরকার হয়ে থাকে। আর যেটা রয়েছে আমাদের খেলা লুডো খেলার জন্য আমরা জানি 4 জন। টেবল টেনিসের জন্য আমাদের দরকার হয়ে থাকে 2 জন। চেস খেলোয়াড়ের জন্য দরকার হয়ে থাকে 2 জন। ঠিক তেমনই রাগবি ফুটবলের জন্য দরকার হয়ে থাকে 15 জন। স্নুকার এটা কিন্তু গেম, হ্যাঁ স্নুকার, এটার জন্য দরকার হয়ে থাকে 1 জন শুধুমাত্র স্নুকার খেলার জন্য দরকার হয়ে থাকে, হ্যাঁ। এবার যেটা রয়েছে নেটবল খেলার জন্য দরকার হয়ে থাকে 7 জন। ঠিক তেমনই ভলিবল যেটা রয়েছে, আর যেটা রয়েছে একটা ভলিবল, একটা হচ্ছে বাস্কেটবল, হ্যাঁ বল যেটা রয়েছে সেটা খেলার জন্য 5 জন দরকার হয়। ভলিবল খেলার জন্য 6 জন দরকার হয়। খোখো খেলার জন্য 9 জনের দরকার হয়ে থাকে। আর কাবাডি খেলার জন্য কিন্তু দরকার হয়ে থাকে 7 জন। তাহলে এই যে গেমগুলো রয়েছে তার সাথে কতগুলো মানুষ যুক্ত, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে খেলাগুলোর সাথে আমরা কিন্তু এতগুলো ইনফরমেশন জেনে নিলাম। এরপরে চলে যাব পরের প্রশ্নের মধ্যে। পরের প্রশ্নে বলা হয়েছে যে ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? আমরা জানি ম্যারাথন দৌড় যেটা রয়ে থাকে সেখানে দূরত্ব কিন্তু 26 মাইল 385 গজ হয়ে থাকে। অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে তার উত্তর। এবার এই যে ম্যারাথন দৌড়ের সাথে কিন্তু একটা কথা যুক্ত থাকে, এটা বারবার পরীক্ষায় আসে যে আমাদের বিব কথাটি কোথায় যুক্ত থাকে, সেটা কিন্তু ম্যারাথন দৌড়ের মধ্যে যুক্ত হয়। বিব মানে কি, ওই যে বাচ্চারা লালা ফেলে তো ওটার জন্য যে রুমালটা দেওয়া হয় সেটাকেই বিব বলা হয়। কিন্তু ম্যারাথন
দৌড়ে যখন দৌড়াতে যায় প্রত্যেকটি খেলাড়ির এখানে কিন্তু বুকের মধ্যে একটা নাম্বার প্লেট থাকে, তো ওটাকেও বিপ বলা হয়। তো বিপ শব্দটি যুক্ত কিন্তু ম্যারাথন দৌড়ের সাথে, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর পরের প্রশ্নে চলে যাব। এখানে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এটার হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু অনেক লং বা প্রলং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, এইভাবেই মনে রাখতে পারবে। তাহলে অপশন ডি প্রলং হয়ে যাবে তার উত্তর। এবার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজটা এখানে কি বললাম, প্রলং ল্যাঙ্গুয়েজ। এবার যদি বলা হয় সবার প্রথম যেটা রয়েছে, আমি কতগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম লিখছি এবং তারপরে লিখে দিব সেটা কি জিনিসের সাথে যুক্ত। যেমন মিকা, মিকা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু রয়েছে। মিকা রয়েছে, দেবিকা রয়েছে, ডেনিস রয়েছে, হ্যাঁ ডেনিস রয়েছে, আইরিস আছে, হ্যাঁ আইরিস যুক্ত রয়েছে, হ্যাঁ লিসা আছে। লিসা কিন্তু সবার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউজ অ্যাঙ্কার করার জন্য সবার প্রথম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হয় সেটার নাম কিন্তু লিসা। এটা কোথায় লঞ্চ করা হয়েছিল, ওড়িশা রাজ্যের মধ্যে লঞ্চ করা হয়েছিল। এটা কিন্তু নিউজ অ্যাঙ্কার কিন্তু, ঠিক আছে। তারপরে এই যে আইরিস কিন্তু সবার প্রথম এআই টিচার, ঠিক আছে। এবার ডেনিস যেটা রয়ে থেকে সবার প্রথম এআই ইঞ্জিনিয়ার, কিন্তু এটা কোথায়, এটা ইউএসের কিন্তু, ভারতের নয়। মানে পুরো পৃথিবীর মধ্যে সবার প্রথম এআই ইঞ্জিনিয়ার আমেরিকা তৈরি করেছিল, সেটা ডেনিস নাম। কিন্তু ভারতের মধ্যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইঞ্জিনিয়ার তৈরি করেছিল সেটার নাম কিন্তু দেবিকা। এটা কোথাকার, এটা ইন্ডিয়ার কিন্তু সবার প্রথম তৈরি করা হয়েছিল। মিকা যেটা রয়েছে এটা সবার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, সিইও, ঠিক আছে। এই কয়টা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে থাকে। ঠিক তেমনই চ্যাট জিপিটি যেটা ছিল, জিপিটি, এটা কে তৈরি করেছিল, এটা ওপেন এআই কোম্পানি তৈরি করেছিল। এই ওপেন এআই কোম্পানিটা কিন্তু আমেরিকার, হ্যাঁ এই জিনিসগুলো আমাদের জানতে হবে। চলে যাব পরের প্রশ্নে। এখানে বলা হয়েছে যে পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটির নাম কি, সেটি অবশ্যই নালন্দা বিশ্ববিদ্যালয়। দেখো এখানে কতগুলো বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া রয়েছে, যেমন তক্ষশিলা, তা আমরা আগে তক্ষশিলাটা সম্পর্কেই পড়বো, হ্যাঁ তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু বর্তমানে পাকিস্তানের মধ্যে অবস্থান করে থাকে। এটা পৃথিবীর মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এটা বর্তমানে অবস্থান করেছে পাকিস্তানের মধ্যে। এবার যেটা রয়েছে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা বর্তমানে কোন জেলার মধ্যে, কোন রাজ্যের মধ্যে অবস্থান করেছে, বিহারের মধ্যে। এটা আবিষ্কার করেছিলেন কুমারগুপ্ত, এবং সেটা কোন যুগে আবিষ্কার করেছিলেন, গুপ্ত যুগের শেষের দিকে তিনি এটা আবিষ্কার করেছিলেন। এখানে কিন্তু কি বুদ্ধ ধর্মের কিন্তু শিক্ষা দেওয়া হতো। বুদ্ধ ধর্মের তো দুটো শাখা রয়েছে, একটা হিনজান শাখা, একটা মহাযান শাখা, তাই তো। তাহলে এখানে লিখছি আমি হিনজান শাখা, একটা রয়েছে মহাযান শাখা। এই যে মহাযান শাখা রয়েছে, যারা মূর্তি পূজা মানত, তাদের মানে ঠাকুরের অস্তিত্ব মানত, তারাই কিন্তু মহাযান যে শাখার মধ্যে পড়ে। হিনজান কিন্তু মূর্তি পূজা কিন্তু মানত না। যাই হোক, এই যে বুদ্ধের মহাযান শাখার সম্পর্কেই শিক্ষা দেওয়া হতো এই নালন্দা ইউনিভার্সিটিতে। কিন্তু পরবর্তীকালে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা কুতুবউদ্দিন আইবক এর যে সেনাপতি ছিলেন তার নাম হচ্ছে বখতিয়ার খিলজি, এটা কিন্তু পুড়িয়ে দিয়েছিলেন। যাই হোক, এটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় আর তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তবে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, যে পৃথিবীর মধ্যে প্রথম কোন ইউনিভার্সিটিতে হস্টেল সিস্টেম ছিল, সেটা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। ঠিক তেমনি বিহারের মধ্যে ওদন্তপুরী একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। ওদন্তপুরী এর বিশ্ববিদ্যালয়টি আবিষ্কার কে করেছিলেন, সেটা হচ্ছে আমাদের আবিষ্কার করেছিলেন হচ্ছে গোপাল হচ্ছে কে ছিলেন, গোপাল হচ্ছে পাল বংশের কিন্তু সংস্থাপক ছিলেন গোপাল। তিনি ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় আবিষ্কার করেছেন, সেটা বিহারে রয়েছে। এটা একটা রয়েছে আমাদের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়,
বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থান করেছে? এটা হচ্ছে বিহারের ভাগলপুরে অবস্থান করেছে। এটি আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের ধর্মপাল। আরেকজন পাল যুগের বিখ্যাত ব্যক্তিত্ব আছেন। পাল বংশের সংস্থাপক কিন্তু ছিল গোপাল, কিন্তু পাল বংশের দ্বিতীয় সংস্থাপক কাকে বলা হয়? সেটা কিন্তু মহিপালকে বলা হয়। মহিপাল কিন্তু একজন যোদ্ধা রাজা ছিলেন, এই জন্য বলা হয় সেকেন্ড ফাউন্ডার অফ পাল ডাইনাস্টি, ফাউন্ডার বলা হয়ে থাকে। এবার এই যে পাল বংশের শেষ রাজা কে ছিলেন? শেষ রাজা ছিলেন কিন্তু মদন পাল। ঠিক আছে, তাহলে এই সঙ্গে কিন্তু আমরা পাল যুগটা একটু দেখে নিলাম। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে যে কার শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? দেখো, ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। এমবিটি মানে মোহাম্মদ বিন তুগলক, যার অপর নাম কিন্তু জুনা খান। ঠিক আছে, তিনি গিয়াসুদ্দিন তুগলক, জিএসটি মানে গিয়াসুদ্দিন তুগলক, এরপরে রাজা হয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক, এবং যার নাম হচ্ছে জুনা খান ছিলেন। ওই মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু মরক্কো থেকে একজন এসেছিলেন, তারই নাম হচ্ছে ইবন বতুতা। এবং তিনি একটা কাব্য লিখেছিলেন, তার নাম হচ্ছে রাহেলা গ্রন্থটি তিনি লিখেছিলেন ইবন বতুতা। এবার এই মরক্কো থেকে যে ইবন বতুতা এসেছিলেন, তাকে দিল্লির কাজী হিসাবে নিযুক্ত করেছিলেন কে? সেটাও কিন্তু মোহাম্মদ বিন তুগলক কিন্তু অনেক এডুকেটেড ছিলেন, 22টা ল্যাঙ্গুয়েজ কিন্তু নোন ছিল উনার। তবে তিনি কিন্তু কি করেছিলেন? অনেক মূর্খ কাজ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে তিনি তামার সিক্কা চালু করেছিলেন। তারপরে দেখা গেল সবার বাড়িতে তামা ওরা নিজেই বানাচ্ছে, তারপরে সেটাকেও ব্যান করলেন। তারপরে তিনি হচ্ছে দেওয়ান ই কোহি নামক কিন্তু ডিপার্টমেন্ট স্থাপন করেছিলেন। এটা কিন্তু কৃষকদের জন্য এই ডিপার্টমেন্ট। এবার মোহাম্মদ বিন তুগলক কিন্তু কি করেছিলেন? তার রাজধানীটা দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গেছিলেন, দৌলতাবাদ। তারপরে দেখলেন সেখানে গিয়ে ঠিক লাগছে না, তারপরে আবার তিনি রিটার্ন কিন্তু তার রাজধানী দিল্লিতে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। মোহাম্মদ বিন তুগলকের কিন্তু তার জীবনকালটার মানে তার যে টেনিওরটা ছিল, বেশিরভাগ সময় তিনি খুরাসানের যুদ্ধে পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। কোন যুদ্ধ? খুরাসানের যুদ্ধ। তাহলে এই মোহাম্মদ বিন তুগলকটাকে আমরা কি বলে থাকি? রঙ্গিলা রাজা বলা হয়, রঙ্গিলা রাজা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আর এই মোহাম্মদ বিন তুগলকের যে ভাস্তা, সেটার নাম ফিরোজ শাহ তুগলক। তিনি কিন্তু অনেক যোগ্য শাসক ছিলেন। এই ফিরোজ শাহ তুগলক তখন তার যে কাকু ছিল মোহাম্মদ বিন তুগলক, তার স্মৃতিতে অনেকগুলো শহর বানিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে জৌনপুর সিটি জুনা খানের স্মৃতিতে বানিয়েছিল। আর জুনা খান মানে আমরা জানি মোহাম্মদ বিন তুগলক। এটা বানিয়েছিল কে? ফিরোজ শাহ তুগলক। যদিও পরবর্তীকালে কিন্তু এই জৌনপুরের সিটিতে আক্রমণ করা হয়েছিল কার দ্বারা? বহুলল লোদি। তিনি হচ্ছে আমাদের লোদি বংশের সংস্থাপক ছিলেন। তিনি কিন্তু জৌনপুরের সিটিটাকে ক্যাপচার করেছিলেন পরবর্তী সময়ে। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আরেকটি ইনফরমেশন রয়েছে যে মোহাম্মদ বিন তুগলকের সময়ে এই যে সাউথ ইন্ডিয়াটা রয়েছে, সেটা কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য হয়, আর একটা হচ্ছে আমাদের বিজয়নগর সাম্রাজ্য, যেটা আমাদের হরিহর এবং বুক্কা আবিষ্কার করেছিল। হরিহর আর বুক্কা, বুক্কা প্রথম যদিও তিনি ছিলেন, তো এই বুক্কা আবিষ্কার করেছিলেন এই বিজয়নগর সাম্রাজ্য। আরেকটি যেটা রয়েছে সেটা হাসান গঙ্গু আবিষ্কার করেছিলেন। তার নাম কি? সেটার নাম বাহুমনি সাম্রাজ্য। তার নাম হচ্ছে বাহুমনি, সেটা হচ্ছে হাসান গাঙ্গু আবিষ্কার করেছিলেন। হাসান গাঙ্গু। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। এরপর চলে যাব পরের প্রশ্নে। বলা হয়েছে যে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ কোন দেশের মতন? আয়তন অনুসারে বলেছে পশ্চিমবঙ্গের। তাহলে এই যে আমাদের পুরো পৃথিবীটা সম্পর্কে আগে আমরা জেনে নিই। এই যে আমাদের ওয়ার্ল্ড পৃথিবী রয়েছে, তার এই পুরো পৃথিবীর
2.4% জুড়ে কিন্তু রয়েছে আমাদের ইন্ডিয়া, আর এই ইন্ডিয়ার 2.7% জুড়ে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এবার এই ইন্ডিয়া কিন্তু সপ্তম বৃহত্তম দেশ, জনসংখ্যার দিক থেকে নয় কিন্তু আয়তনের দিক থেকে। তাহলে পৃথিবীর মধ্যে আয়তনের দিক থেকে বড় কোন দেশটা রয়েছে, সেটার নাম কিন্তু রাশিয়া। হ্যাঁ, রাশিয়া, তারপরে কানাডা, তারপরে চীন, তারপরে ইউএসএ, এরকম করে সপ্তম বৃহত্তম দেশ কিন্তু ভারত। আর তারপরে রয়েছে ভারতের 2.7% জুড়ে ওয়েস্ট বেঙ্গল। মানে পশ্চিমবঙ্গের তো মোট আয়তন আমাদের 900 সামথিং রয়েছে স্কোয়ার কিলোমিটার, তাই তো, বা আমরা অ্যাপ্রক্সিমেট 88,000 আমরা যদি ধরি, তো এই রকম জনসংখ্যা, এইরকম আয়তন, মানে এত আয়তন রয়েছে কোন দেশের, সেটা অবশ্যই হাঙ্গেরি। হাঙ্গেরি নামক দেশটার যে আয়তন, সেটা পশ্চিমবঙ্গের যে আয়তন সেটার সাথে একদম সমান রয়েছে, মানে প্রায় সমান রয়েছে। এবার এই যে আরেকটা দেশ রয়েছে সেটার নাম হচ্ছে ডেনমার্ক, তাই তো, এখানে রয়েছে ডেনমার্ক। হ্যাঁ, ডেনমার্ক দেশে যেই মানে আয়তনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মোট আয়তনের অর্ধেক। আর আরেকটি দেশ এখানে দেওয়া রয়েছে, সেটার নাম হচ্ছে ভিয়েতনাম। আমি এটা লিখছি এখানে, ভিয়েতনাম। ভিয়েতনাম কি, এই যে পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা রয়েছে, টোটাল জনসংখ্যা আর ভিয়েতনামের জনসংখ্যা সেম, এই কয়টা ফ্যাক্ট আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে জনসংখ্যার দিক থেকে সমান রয়েছে ভিয়েতনামের সাথে, কিন্তু আয়তনের দিক থেকে সমান কিন্তু হাঙ্গেরি দেশের আয়তন, পশ্চিমবঙ্গের আয়তন কিন্তু সমান হয়ে থাকে। এই যে আমাদের পশ্চিমবঙ্গ নর্থ টু সাউথ কত রয়েছে, 632 কিলোমিটার, কিন্তু পশ্চিম থেকে পূর্বে রয়েছে 320 কিলোমিটার। এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দুটাকে বলা হয় পূর্বাশা বলা হয়ে থাকে, এবং উত্তরতম বিন্দুটাকে বলা হয়ে থাকে ফালুট। এই ফালুট কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, তারপরে রয়েছে আমাদের ফালুট, তারপরে কিন্তু অন্যগুলো রয়েছে, আর পূর্বাশা হচ্ছে দক্ষিণতম বিন্দু। এবার পশ্চিমবঙ্গের যদি পশ্চিম এবং পূর্ব প্রান্তে কোন নদী রয়েছে সেটা বলা হয়, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে যেটা রয়ে থাকে সেটা সুবর্ণরেখা, আর এদিকে রায়ডাক বা সংকোষ নদী কিন্তু রয়েছে। এবার এই যে আমাদের পশ্চিমবঙ্গ, তার সাইড দিয়ে কিন্তু 23.5 ডিগ্রি কিন্তু যায়, যেটাকে আমরা বলে থাকি কর্কটক্রান্তি রেখা, তাই তো। তো পশ্চিমবঙ্গের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেটা কিন্তু 5টি জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। কোন কোন জেলা, সেটা হচ্ছে আমাদের PBBRN, তার মানে হচ্ছে পুরুলিয়া, তারপরে হচ্ছে বাঁকুড়া, বর্ধমান, মানে একটা হচ্ছে পশ্চিম বর্ধমান, আর একটা পূর্ব বর্ধমান, আর N ফর নদিয়া। তাহলে এই কয়টি জেলার মধ্যে কিন্তু আমাদের কর্কটক্রান্তির রেখাটা পার হয়েছে। বিশেষ করে আসে পুরুলিয়ার কোন স্থান দিয়ে এই কর্কটক্রান্তির রেখা যায়, সেটা কিন্তু পুরুলিয়ার আদ্রা নামক জায়গাটার মধ্যে, আদ্রা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে কর্কটক্রান্তির রেখাটা যায়। এই জিনিসটা আমাদের যেমন মনে রাখতে হবে। এবার মনে রাখতে হবে এখানে, তাহলে উত্তরটি এখানকার কিন্তু আমরা কি জানি, সেটা হয়ে যাবে হাঙ্গেরি, যার আয়তন পশ্চিমবঙ্গের কিন্তু আয়তনের সমান হয়ে থাকে। এরপরে আমরা দেখব, পরের প্রশ্নে বলা হয়েছে মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের মধ্যে অবস্থান করেছে। মৌসিনরাম, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি, এটি অবস্থান করেছে আমাদের মেঘালয় রাজ্যের মধ্যে, তাই তো। এই যে আমাদের মেঘালয় রাজ্য রয়েছে, আসামের নিচে যে রাজ্যটি রয়েছে, উপরে তো আসাম, নিচে রয়েছে আমাদের মেঘালয়। তো এই মেঘালয়ের মধ্যে 3টি পাহাড় রয়েছে, একটার নাম হচ্ছে গারো, একটার নাম খাসি, আর একটার নাম হচ্ছে জায়ন্তিয়া। তো এই গারো এবং খাসিয়ের মধ্যে যেটা রয়েছে, খাসি হিলের মধ্যে অবস্থান করেছে চেরাপুঞ্জি নামক জায়গাটি এবং মৌসিনরাম নামক জায়গাটি, মৌসিনরাম। তাহলে সবথেকে বেশি বৃষ্টিপাত এখন কিন্তু মৌসিনরামে হয়, যদিও আগে চেরাপুঞ্জি প্রথম স্থান অধিকার করত, এখন কিন্তু মৌসিনরামে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এবার এই যে আমাদের মেঘালয় তো হয়ে গেল, মেঘালয় অ্যাবর্ড অফ ক্লাউডস যেটাকে আমরা বলে থাকি।
এই মেঘালয় রাজ্যটির নামকরণ করেছিলেন ভূগোলবিদ এসপি চ্যাটার্জি। এসপি চ্যাটার্জি, ঠিক আছে, চ্যাটার্জি এই মেঘালয়ের নাম করেছিলেন। ঠিক তেমনই এবার রয়েছে হচ্ছে আমাদের মণিপুর রাজ্য। মণিপুর সম্পর্কে আমরা কিছু জানব। মণিপুরের মধ্যে অবস্থিত একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক, সেটার নাম কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক, তাই তো? এটা আমি ট্রিক দিয়ে বুঝিয়েছিলাম, কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক যেটা ভেসে ভেসে বেড়ায়। এখানে কিন্তু অবস্থান করে থাকে ডান্সিং বিয়ার, ঠিক আছে। এটাকে আসলে কি বলা হয়ে থাকে? ডান্সিং বিয়ার বলা হয়। এক্ষেত্রে আসলে যে অ্যানিমেলটা থাকে সেটা হচ্ছে সাংহাই কিন্তু অবস্থান করে থাকে। এই মণিপুর রাজ্যের বর্তমানে গভর্নর কিন্তু রয়েছেন আনসুইয়া জি, ঠিক আছে, আনসুইয়া জি। কিন্তু এখানকার যে সিএম রয়েছেন সেটা বীরেন্দ্র সিং কিন্তু রয়েছেন। ঠিক তেমনি ত্রিপুরার যে সিএম রয়েছেন এখন বর্তমানে মানিক শাহ, ঠিক আছে। এগুলো আমাদের জানতে হবে। এবার পরের প্রশ্নে আমরা চলে যাব, যেখানে বলেছে এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকেন। আচ্ছা, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকেন কার কাছে? অবশ্যই সেন্ট্রালের যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সেটা লোকসভার কাছে কিন্তু দায়ী থাকেন। তাহলে এই যে মন্ত্রী পরিষদ সম্পর্কে সেটা আর্টিকেল নাম্বার 74-এ বলা হয়েছে যে প্রেসিডেন্টকে সাহায্য করার জন্য কি থাকবে? প্রেসিডেন্টকে সাহায্য করার জন্য কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা, তাই তো, মন্ত্রিসভা থাকবে। আর এই মন্ত্রিসভার হচ্ছে হেড হবেন কিন্তু পিএম। তাহলে এই কথাটি কোথায় লেখা রয়েছে? আর্টিকেল নাম্বার 74-এ লেখা রয়েছে। আর আর্টিকেল নাম্বার 75-এ লেখা রয়েছে আদার্স যে মিনিস্টার্সগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে রয়েছে। এগুলো অ্যাপয়েন্টমেন্ট কে দেয়? আদার্স মিনিস্টারদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে প্রেসিডেন্ট, কিন্তু কার কথা মতো দেয়? সেটা কিন্তু পিএম এর সালাহপাট দিয়ে থাকে, ঠিক আছে। এবার তাহলে আর্টিকেল নাম্বার 74-এ কিন্তু এই মন্ত্রী পরিষদের কথা বলা হয়েছে, যেটা লোকসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকে। এবার যে স্পিকার সম্পর্কে আমাদের কিছু জানবো। এই যে বর্তমানে স্পিকার কিন্তু লোকসভা যে রয়েছে, লোকসভার কিন্তু হেড বলতে পারে। এই স্পিকার এবং প্রোটেম স্পিকার যেটা রয়েছে, স্পিকার তার ত্যাগপত্রটা কাকে দিয়ে থাকে? সেটা হচ্ছে ডেপুটি স্পিকারকে দিয়ে থাকে, এবং ডেপুটি স্পিকার তার ত্যাগপত্র কিন্তু স্পিকারকে দিয়ে থাকে। এবার এই যে স্পিকার সবার প্রথম কে ছিলেন লোকসভার মধ্যে স্পিকার? সেটা হচ্ছে সবার প্রথমে জিএস মাভালাঙ্কার, মানে গণেশ বাসুদেব মাভালাঙ্কার হচ্ছে সবার প্রথম লোকসভার স্পিকার। আর যদি বলা হয় সবার প্রথম ফিমেল স্পিকার অব লোকসভা কে ছিলেন, তাহলে সেটা মীরা কুমারী হয়ে যাবে। হ্যাঁ, মীরা কুমারী। আর এখন বর্তমানে কে রয়েছেন স্পিকার? সেটা কিন্তু রয়েছে ওম বিড়লা। আর ডেপুটি স্পিকার এখন কে রয়েছেন? ডেপুটি স্পিকার বীরেন্দ্র সেকিয়া, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্নে বলা হয়েছে অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এটা আর্টিকেল নাম্বার 280-তে ফাইন্যান্স যে আমাদের কমিটিটা রয়েছে বা অর্থ কমিশন সম্পর্কে লেখা রয়েছে। অর্থ কমিশন যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 280-এর মধ্যে লেখা রয়েছে। কিন্তু যদি আমি এটা বলি স্টেটের আন্ডারে কোন আর্টিকেলসে লেখা রয়েছে, 243I এবং Y, এই দুটো আর্টিকেলসের মধ্যে ফাইন্যান্স কমিশন অফ স্টেট লেখা রয়েছে। কিন্তু আমরা সেন্ট্রালের যেহেতু সেটা আর্টিকেল নাম্বার 280 এর মধ্যে লেখা রয়েছে। এই অর্থ কমিশনে কয়জন মেম্বার থাকে? 4+1, অর্থাৎ 5 জন কিন্তু সদস্য থাকে। এই সদস্যগুলোকে অ্যাপয়েন্টমেন্ট কে দিয়ে থাকে? অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিয়ে থাকে
প্রেসিডেন্ট দিয়ে থাকে, কিন্তু পিএমএ সালহাপার। এই অর্থ কমিশনের যে মেম্বারগুলো রয়ে থাকে টেনিওর কিন্তু 5 ইয়ার্স কিন্তু হয়ে থাকে। এগুলোর মূল কাজ হচ্ছে জিএসটি রিলেটেড, যে সেন্ট্রাল এবং স্টেটের কতগুলো জিএসটি পাবে সেগুলো যেমন দেখাশোনা করা, ঠিক তেমনি কন্টিজেন্সি এবং কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার কিন্তু সব কিছু তারাই কিন্তু দেখাশোনা করে। এই যে আমি বললাম কন্টিজেন্সি বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এটা কত নাম্বার আর্টিকেলসের মধ্যে রয়েছে? 266 নাম্বার আর্টিকেলসের মধ্যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া রয়েছে। আর কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এটা আর্টিকেল নাম্বার কত রয়েছে? 267 নাম্বার আর্টিকেলসের মধ্যে রয়েছে। কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া যেটা প্রথম, এটা সেখান থেকে টাকা তোলার জন্য কিন্তু সংবিধানের যে সম্মতির দরকার। আর কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এক্ষেত্রে প্রেসিডেন্টের আন্ডারে কিন্তু এই ফান্ড কিন্তু থাকে। কন্টিজেন্সি এটা এমার্জেন্সির টাইমে কিন্তু এটা কোনো রকম বিল ছাড়াই, সংসদের পরামর্শ ছাড়াই কিন্তু এটা তোলা যায় কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে। তো এগুলো সবই দেখাশোনা করে কিন্তু আর্টিকেল নাম্বার 280 এর দ্বারা ফাইন্যান্স কমিশন যেটা রয়েছে সেন্ট্রালের। তাহলে এটাই হচ্ছে আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমন লাগলো ক্লাস অবশ্যই জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।